ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসি সরকার বা বিএনপির কোনো শঙ্কা নেই মন্তব্য সালাউদ্দিনের। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষেই ভোটে প্রস্তুত এনসিপি। জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা তত দ্রুত আগাবো। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ডাকসু নির্বাচন ঘিরে প্রথম দিনের জমজমাট প্রচারণা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান গণ্য হবে অসদাচরণ হিসেবে। শিক্ষার্থী বান্ধব যে সকল ইশতেহারগুলো আছে সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে। ডাকসুটাকে আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো, মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে। সবাই কেবল ক্ষমতা আর নির্বাচন কেন্দ্রিক দাবিতে সোচ্চার। আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা। বাক স্বাধীনতার জন্য লড়াই করলেও জোরালো দাবি নেই মিডিয়ার সংস্কারে। কাল লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল প্রকৌশল শিক্ষার্থীরা। বিকাল থেকে বিক্ষোভ, সড়ক অবরোধে অফিস ফেরত মানুষের ভোগান্তি। সারফেস ব্রেইনগুলোকে আপনারা মাত্র 20%-এর মতো জায়গা দিচ্ছেন, যেখানে অফিসিয়ালি 33%। আমরা রিড করেছি, কিন্তু এত সব কিছু 5-6 মাস করার পরেও কিন্তু আমরা সরকারের উপর মহল থেকে কোনো রকম কোনো সাড়া পাইনি। বাধ্য হয়ে আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন শেষে ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা। মানবিক সহায়তা চালু রাখার আহ্বান। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return, and they can live in a dignified way, and they can stay there. There'll be peace. ভ্যাট কাঠামো ডিজিটাল হবার আগে কোম্পানি অডিট নয়, জানালেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের ন্যূনতম কর প্রদানে অনীহার সমালোচনা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে অভিন্ন নদীতে চীনের বাঁধ নির্মাণের জবাবে মোদী সরকারের পাল্টা প্রকল্প। ক্ষুব্ধ অরুণাচলের বাসিন্দারা। অভিযোগ, ডুববে বেশ কিছু এলাকা। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। বরং আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। সমসাময়িক বিষয়ে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ বিষয়ে বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না যা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমার রহমান শিল্পী সমাজকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন। সমসাময়িক বিষয়ে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা, জুলাই সনদ, নির্বাচনী জোট সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন গণমাধ্যমের কাছে। সালাউদ্দিন আহমদ জানান, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সরকার, কমিশন বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। নির্বাচনী জোট প্রসঙ্গে জানান, জামায়াতকে বাদ দিয়ে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আলোচনা চলছে বিএনপির। আর প্রার্থী বাছাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিরাই গুরুত্ব পাবেন বলেও জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন
তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। প্রথমত হলো যে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কি। কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা চলছে। এ সময় জুলাই সনদ প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না জানিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না, যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না। সালাউদ্দিন আহমদ আরো বলেন, যে সরকারি আসুক সবাইকেই জুলাই গণহত্যার বিচার চালু রাখতে হবে। বিচার যে সরকারই থাকুক আসুক সবাইকেই বিচার চালু রাখতেই হবে। এদিকে শিল্পী সমাজকে সাবধান হতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, চেতনার কথা বলে লাভ নেই, নারী পুরুষ শিশু সবাই এখন সচেতন। আপনারা শিল্পী মানুষ, আপনারা সাবধান হয়ে যান, কারণ ছাত্র জনতা, শিল্পী এবং নারী পুরুষ শিশু সবাই আজ সচেতন। আপনারা সচেতনতার কথা বলে লাভ নাই, চেতনার কথা বলেও লাভ নেই। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই। এ সময় জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু শিল্পকলা, গণমাধ্যম এবং সচিবালয়কে ফ্যাসিস্টদের নিয়ে কাজ না করতে 21 দিনের সময় বেঁধে দেন। আপনারা 21 দিনের মধ্যে ঝাড়ু ঝাঁটা দিয়ে আপনাদের স্থান পরিষ্কার করুন। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে গেলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি, এমনটাই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের জন্য দেশটি সফরে যাচ্ছে এনসিপির 8 জনের প্রতিনিধি দল। তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করাই সফরের মূল উদ্দেশ্য। এছাড়া দুই দলের রাজনৈতিক ভিশন আদান প্রদান করা হবে। দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে বলেও আশা করেন নাহিদ ইসলাম। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলেও জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা তত দ্রুত আগাবো। প্রথম দিন থেকেই জমজমাট ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কে কি করবেন তার প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। কমিশন জানিয়েছে, প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না। এটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। এছাড়া ভোটের দিন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরে নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। ঢাবি উপাচার্য জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সমস্ত আন্তরিকতা নিয়ে মাঠে আছে প্রশাসন। প্রচারণার প্রথম দিন কেন্দ্রীয় লাইব্রেরি থেকে হল সর্বত্রই ভোট চেয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। কেন ভোট চাইছেন সেই যুক্তি তুলে ধরে ভোটার আকৃষ্ট করার চেষ্টা তাদের। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, প্রচারণায় যুদ্ধটা তাদের একার, রাজনৈতিক প্যানেলের প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ চালানো কঠিন। এই যে ডাকসুটাকে আসলে এত ওভার হাইপ বা এক্সাজারেট করে এই ডাকসুটাকে আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো, মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে। এটার সাথে হাইকমান্ড থেকে শুরু করে মন্ত্রীপাড়া সবার অংশগ্রহণের খবর কিন্তু আমাদের কাছে আসতেছে। স্বতন্ত্ররা চেষ্টা করতেছে তাদের যে ইশতেহারগুলো আছে, যে শিক্ষার্থী বান্ধব যে সকল ইশতেহারগুলো আছে, সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে। বিকালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতিফলক, স্মৃতিচিরন্তনে ফুলেল শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তাদের স্লোগান, প্রতিশ্রুতি নয়, পরিবর্তনের অঙ্গীকার। আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক। ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জোহরের নামাজ শেষে প্রচারে নামেন শিবির সমর্থিত প্রার্থীরা। এর কয়েক ঘন্টা না যেতেই আসে এই প্যানেলের ব্যানার ভাঙচুরের অভিযোগ। ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্টে চারুকলার গেটের সামনে লাগানো এসব ব্যানার ভাঙচুর করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি, এমন অভিযোগ তাদের। একটা পরাজিত শক্তি, কালচারাল ফ্যাসিস্ট, যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে, সেই পক্ষ
আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর আগে সকাল 11টায় সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে মতবিনিময় হয় নির্বাচন কমিশনের। আচরণবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় সবাইকে। বাংলাদেশের সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদ, যে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক, তার কোনোটির প্রতি কোনো রকম অসম্মান প্রদর্শন করে কোনো প্রচার কার্যক্রম চালানো যাবে না। জানানো হয় ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা থাকবে। ক্যাম্পাসের 7টি প্রবেশ মুখে থাকবে সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিবেশ তৈরি হলে 5 মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কেন্দ্রে ঢুকবেন সেনা সদস্যরা। ভোট গ্রহণ শেষে কেন্দ্র পাহারা দেবে সেনাবাহিনী। ফলাফল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তারা। গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। জানানো হয় নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে কোনো বহিরাগত হলগুলোয় প্রবেশ করতে পারবে না। 8 ও 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে ঢাবির মেট্রো স্টেশন। একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। বিকালে এক সংবাদ সম্মেলনে প্রার্থী এবং ভোটার সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান ঢাবি উপাচার্য। আমাদের মধ্যে এমন কোনো বড় মাপের দ্বন্দ্ব বিবাদ হওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, যদি না কোনো বড় দুর্ভিসন্ধি না থাকে। এই সময় যদি আমরা আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি, তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। এর আগে বিকাল 5টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 470 জন প্রার্থী। ভিপি পদেই 45 জন। যখনই আমরা চাইব সাথে সাথেই সেনাবাহিনী আমাদের কেন্দ্রে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পাক স্বাধীনতার জন্য লড়াই করলেও গণমাধ্যম সংস্কারের দাবি সব মহল থেকেই এখন আর জোরালো হচ্ছে না। সবাই কেবল ক্ষমতা ও নির্বাচন কেন্দ্রিক দাবিতে সোচ্চার। MRDI আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। পিআইবির মহাপরিচালক বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে গণমাধ্যম সংস্কার। গণমাধ্যম সংস্কারে কৌশলগত সহায়তা পরিকল্পনা করার উদ্যোগ নিয়েছে MRDI। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে এক আলোচনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এ সময় গণমাধ্যম সংস্কার, ওয়েজ বোর্ড, সংবাদপত্রের বিজ্ঞাপনের রেট বৃদ্ধি ও শ্রমিক আইন সহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। আলোচকরা অভিযোগ করেন, টেলিভিশন লাইসেন্স নিয়ে সরকারের উন্নয়ন প্রচারের মুচলেকা দিয়েছেন কেউ কেউ। ক্ষমতার কাছাকাছি থাকতেই নিয়মিত চলে অসুস্থ প্রতিযোগিতা। পত্রিকাতে একটা ওয়েজ বোর্ড নামক একটি মূলা আছে, যেটা টেলিভিশনে সেটাও নাই। টেলিভিশনে কিছুই নাই। খুব দুঃখজনক যে বাংলাদেশে যতগুলো সাংবাদিকদের সংগঠন আছে, আমরা কখনো দেখি না যে তারা সাংবাদিকদের অধিকার, তাদের নিরাপত্তা, তাদের বেতন ভাতা এসব নিয়ে কথা বলে। এই যে সমস্ত সংস্কার, রিফর্ম, the involvement, who will come forward first? That is the government. তার কাছে দেওয়া হয়েছে, সে ইয়ে করবে, then we can get involved. Otherwise it will be just mere of paper. যমুনা টেলিভিশনের সিইও ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ফাহিম আহমেদ বলেন, অভ্যুত্থানের মূল শক্তির কাছেও গণমাধ্যম সংস্কারের দাবি অনেকটাই ফিকে হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার থাকতেই দাবি আদায়ে সোচ্চার হওয়া জরুরি। এই যে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে আপনারা পার্লামেন্ট নিয়ে আলোচনা করছেন, বিআর নিয়ে আলোচনা করছেন, ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করছেন, কিন্তু সেখানে মিডিয়া নিয়ে কোনো আলোচনা নাই। এবং রাজনীতিবিদরা সবাই ওখানে আছে, সব দল আছে, তাদেরকে একটা ঐক্যমত্য আনা যেত যে তোমরা ক্ষমতায় আসলে মিডিয়াকে এরকম প্রায়োরিটি দিবা কিংবা এই কাজগুলো করবা। পুঁজির কাছে আপনি জান, আপনাকে পূজা দিতে হবে। পূজার ফল কত মধুর হবে তার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কি পাবেন। সেটা একটা আমরা অনেক দিন ধরে সহ্য করে আসছি এবং ভবিষ্যতে এটা সহ্য করতে হবে, এটা বোঝা যাচ্ছে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সংস্কারের গুরুত্ব সকলে সমানভাবে অনুধাবন করে না। তো সংস্কারের প্রায়োরিটি যে আসলে কতটা, এটা নিয়ে আমরা যারা এসব জায়গায় ঘোরাফেরা করি, আমাদেরও মানে দেখা যায় যে এই আমলাতন্ত্রের চাকাটা একটা জায়গায় ঘোরে। এলিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো খুব তৎপর, খুব কাজ হচ্ছে, কিন্তু জিনিসটা আগাচ্ছে না।
গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ সম্পাদকীয় নীতিমালার উপর জোর দেন। তিনি অভিযোগ করেন শ্রম আইনের মধ্যে চাকরির নিরাপত্তার যে বিধান রয়েছে তাও প্রতিফলিত হয় না। জাতীয় আচরণবিধি প্রণয়ন করে দিতে পারেন এবং সেই আচরণবিধি দ্রুত অনুসরণের জন্য আমরা তৎপর হই, সবাই অঙ্গীকারাবদ্ধ হই এবং অনুসরণ শুরু করি। তাহলে যে সমস্ত প্রলিফারেশনের কথা বলা হলো সেই প্রলিফারেশনটা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এমআরডিএ এর ৫ বছরের অ্যাডভোকেসি পরিকল্পনা গণমাধ্যমের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা করেন আলোচকরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শেষ হয়েছে কক্সবাজারে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। শেষ দিনে উখিয়ার কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন আগত অতিথিরা। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তারা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ক্যামেরা ছিলেন আলামিন তালুকদার। ইউএনএইচসিআর এর খাদ্য সহায়তা কার্যক্রম, যেখান থেকে নির্দিষ্ট কার্ডের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য নিতে পারেন রোহিঙ্গারা। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ। এখানে বাইরে কেঁচা বাজার দেয়, কেঁচা বাজার হলে তরকারি, মাছ দে, ডিম দে। কমে এসেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা। নভেম্বরের পর আরও কমার ইঙ্গিত আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর। এই পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক অতিথিরা পরিদর্শন করেন এই কার্যক্রম। এ সময় তাদের সামনে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা। আমি যদি দেখি যে আমার পরিবারের খাবার না, বেসিক্স না, ডেফিনেটলি আই উইল লুক ফর। সেখান থেকে অতিথিরা যান আরেকটি ক্যাম্পে, যেখানে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে রোহিঙ্গাদের। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেক রোহিঙ্গার। পরিদর্শন শেষে সমস্যার সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা। I appreciate the Bangladesh government making this effort to have this dialogue and the event in New York to discuss the Rohingya situation. We want to do everything we can to try to get to that situation, that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. Communities will live together. That's a sustainable return. এই সম্মেলন একদিকে প্রত্যাবাসন, অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয়। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিনই কমে আসছে এবং ডাব্লিউএফপির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোই মূলত আজকে যে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে। পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে 3 দিনের রোহিঙ্গা সংকটের উত্তরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার শাহবাগে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। কর্মসূচিতে সারা দেশ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা। 3 দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তবে সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার অভিযোগে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরাও। 3 দফা দাবি আদায় ও বুয়েটের সাবেক শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদ ও বিচারের দাবিতে আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। তবে সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে। সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে।
আন্দোলনকারীরা বলেন, বিএসসি ডিগ্রিধারী হয়েও বৈষম্যের শিকার প্রকৌশল শিক্ষার্থীরা। নবম ও দশম গ্রেডে কোটা থাকায় চাকরিতে বঞ্চিত হচ্ছেন তারা। বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান তাদের। তো নবম গ্রেডে যদি 33% কোটা ওরাই নিয়ে থাকে এবং দশম গ্রেড থেকে শতভাগ কোটাই ডিপ্লোমাদের, দশম গ্রেড থেকে পদোন্নতি হয়েও নবম গ্রেডে মোটামুটি 70 থেকে 80% ডিপ্লোমাদের আন্ডারেই পড়ে নবম গ্রেডে। তো আমরা সেখানে 20% জায়গা দখল করে দেশের কি উন্নতি সাধন? দেশের ইঞ্জিনিয়ারদের যদি প্রকৃত অর্থেই দেশের কোনো কাজে লাগাতে চায় আমাদের সরকার বা দেশের জনগণ, তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারদের জন্য অধিকাংশ সিটগুলো উন্মুক্ত করে দিতে হবে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত এমন দুর্ভোগ বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান নগরবাসীর। আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটে আসন কমানোয় ইসি আপত্তির মুখে পড়লেও উল্টো চিত্র দেখা গেল গাজীপুরে। সেখানে 5টি থেকে 6টি আসন হওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি নেতা একেএম ফজলুল হক মিলন। সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলের দাবি আপত্তি। শুনানিতে নিজ নিজ যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী ও মনোনয়ন প্রত্যাশীরা। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মানিকগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি আসনের দাবি আপত্তি শোনা হয়। বিকেল থেকে ঢাকা জেলার বিভিন্ন আসনের দাবি আপত্তি শোনা হয়। 27 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে উত্থাপিত দাবি ও আপত্তি সম্পর্কে ইসি জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, শর্তগুলো পূরণ করা গেলে আরও আগে নির্বাচন হলেও আপত্তি নেই তাদের। দলটির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, স্থায়ী গুম কমিশন করা দরকার, এজেন্সিগুলোর সংস্কার দরকার বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজন করে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। গুমের শিকার স্বজনদের নানা বেদনার কথা ফুটে ওঠে ছবিতে। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন প্রদর্শনী। এই আয়োজনে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও, ঘুরে দেখেন নানা মুহূর্তের ধারণ করা আলোকচিত্রগুলো। পরে গণমাধ্যমে কথা বলেন এনসিপির দুই নেতা। গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। স্থায়ীভাবে একটা গুম কমিশন, যেখানে স্টেটের যে রেকর্ডগুলো আছে, সিকিউরিটি রেকর্ডস, লগস, ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটার ফুল অ্যাক্সেস যাতে সেই পার্মানেন্ট কমিশনের থাকে। ডিজিএফআই এর কথা বলছি, র্যাবের কথা বলছি, এবং যা যা প্রতিষ্ঠান এখানে ইনভলভ ছিল, কি ভূমিকা তারা পালন করবে সেটা ক্লিয়ারলি আউটলাইন থাকবে এবং একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এই সংস্থাগুলো আসবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূস সরকারকে গুমের ঘটনাগুলোর বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে, কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে। এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয়, ওয়েলকাম। ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম। আর কখনো যেন গুমের সংস্কৃতি ফিরে না আসে, সেই উদ্যোগ নেওয়ার দাবি আয়োজকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, এমন প্রস্তাবের সঙ্গে একমত 89% মানুষ। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে 90%। সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জরিপে উঠে এসেছে এসব তথ্য। সকালে আলোচনা অনুষ্ঠানে তুলে ধরা হয় জরিপের বিভিন্ন দিক। রাজধানীর সিডাপে সুজন আয়োজিত জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল বিষয়ক নাগরিক সভায় এসব কথা বলেন তিনি। জরিপে দেখা গেছে প্রায় 90% মানুষ বলেছে তারা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন চায় 87%। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর থাকার সাথে একমত 89%। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বারবার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এবারে কর্ণপাত না করে, তাহলে কিন্তু
এর মাসুল তাদেরকে দিতে হবে। যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতা যাবে তারাও যদি আবারও অগ্রসর হয়, তারাও দানবে পরিণত হবে। রাতে বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানকে সম্মান জানানো হয়েছে। এখন থেকে টক শো বা সামাজিক মাধ্যমে দলের নীতি বিরোধী বক্তব্য না দেওয়ার বিষয়ে তাকে সতর্ক করেছে বিএনপি। এর আগে গত 24 আগস্ট তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে মব তৈরি করে হত্যার হুমকির অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। সকাল থেকে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামে বিক্ষোভ হয়। 2 দিন ধরে চলা এই প্রতিবাদ শেষে বিকেলে ইটনা উপজেলা সদরে বক্তব্য রাখেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় তারা বলেন, স্বৈরাচারী হাসিনার মদতপুষ্ট একটি গোষ্ঠী ফজলুর রহমানকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে। বলেন, একজন মুক্তিযোদ্ধাকে অপমান ও তার কুশপুত্তলিকা দাহ্য করে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে বিশেষ একটি মহল। বিএনপির এই নেতার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রকে তারেক রহমান যেন পাত্তা না দেন, এ দাবিও জানান তারা। ব্যবসায়ীদের বাধার কারণে দেশে ল্যাংড়া ঘোড়া ভ্যাট আইন হয়েছে, অথচ পুরো কাঠামো ডিজিটাল না হলে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন কঠিন। ন্যূনতম কর দেওয়ার নিয়ম থাকা কালাকানুন। এসব মন্তব্য করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। জানান, পুরো ভ্যাট কাঠামো ডিজিটাল হবার আগে কোম্পানি অডিট হবে না। সরকার চায় রাজস্ব বাড়াতে, ব্যবসায়ীরা চান স্থিতিশীল নিয়ম। এই টানাপোড়েনে গত কয়েক দশকে ভ্যাট হার স্থির করা যায়নি। কর্পোরেট ট্যাক্স কিছুটা কমানো হলেও বড় টাকা গুনতে হচ্ছে ব্যাংক, বিমা আর মোবাইল কোম্পানিকে। বিপত্তি বাড়িয়েছে আমদানিতে অ্যাডভান্স ট্যাক্স, উৎসে কর আর রিটার্ন জমার নিত্য নতুন সব নিয়ম। মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংলাপে উঠে আসে এসব প্রসঙ্গ। গবেষকরা জানান, এখনও দেশের সবাই ন্যায্য কর দিচ্ছে না। প্রতিযোগী যে কোনো দেশের তুলনায় কর জিডিপি অনুপাত কম। সংস্থাটি মনে করে দেশের ভ্যাটের কার্যকর হার 11.7 সেই হিসেবে বিভিন্ন সময় অব্যাহতি ও কর ফাঁকির কারণে 2 লাখ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। যখনই আমরা রাজস্ব আদায় বাড়ানোর কথা বলি, তখনই আমাদের হচ্ছে কিভাবে বৃদ্ধি করা যায়, রাজস্ব আদায় কিভাবে বৃদ্ধি করা যায়, এই জায়গা থেকে আমরা পুরো আলোচনাটিকে সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু এই আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকা দরকার, সেটা হচ্ছে কর ন্যায্যতা। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, এনবিআর প্রতিনিয়ত নিয়ম বদলালে বিভ্রান্তি তৈরি হয়, তাই জবাবদিহিতার আওতায় আনতে হবে সব পক্ষকে। আমি এখন যদি রেট কমাই তাহলে আমার ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে, বাট আমি যদি এখন থেকে প্ল্যান করি 3 বছর পরে আমি কোন সেক্টর থেকে কি পরিমাণ রেভিনিউ পাবো, আমি যেভাবে আমরা ইউজুয়ালি বিজনেস প্ল্যানগুলো করি নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স, সো আমি এখন কাজ করব কিছু কিছু সেক্টর যেখান থেকে আমি ইমিডিয়েটলি এখন রেভিনিউ পাবো না, বাট আমি 1 বছর 2 বছর 3 বছর পরে পাবো। প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, পুরো রাজস্ব ব্যবস্থাপনা ডিজিটাল হয়ে গেলে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ির ভোগান্তি কমবে। আপনার ইম্পোর্টে আমি ট্রেডারের উপর 7.5% চাই না, আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বলল, যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। এ সময় দেশের অডিট কার্যক্রমের সমালোচনা করেন এনবিআর চেয়ারম্যান। অডিটররা যখন রিপোর্ট দেন, দেখবেন যে সেখানে যে ডিসক্লেমারগুলো আছে তাতেই বোঝা যায় যে এটা আসলে পুরোটা কিন্তু এখানে উঠে আসে নাই। প্রথমে বলে দেয় এটা কিন্তু আমি র্যান্ডম বেসিসে করেছি, এটা প্রিপারেশন কিন্তু আমি করি নাই, এটা করেছি প্রিপেয়ারের। ফলে উনি কিন্তু প্রচুর ডিসক্লেমার আছে। অনেক সময় ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি যেরকম শর্ত থাকে খুব ছোট ছোট করে লেখা, এটা দেখতে হয় বাইনোকুলার দিয়ে, ঠিক এরকম কিন্তু ডিসক্লেমারগুলোর মধ্যে এরকম বলা আছে। রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে সিপিডি ও বেসরকারি সংস্থা ক্রিশ্চিয়ান এইড। এগুলো আসলে এক্সিস্ট করে না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। রাতে গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের পান্থপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হামিদুল ইসলাম ও রকি মিয়া। পুলিশ জানায় 3 জন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা যাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 যাত্রী। আহত হয়
আরেক যাত্রী ও চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। রাতের বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন রাতের বাংলাদেশ। অরুণাচলে বাঁধ নির্মাণ ঘিরে তোপের মুখে মোদী সরকার। দুই দেশের অভিন্ন নদীতে সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে চীন, যার জবাব দিতে পাল্টা পরিকল্পনা হাতে নিয়েছে ভারতও। কিন্তু অরুণাচলের বাসিন্দাদের অভিযোগ, এতে ডুববে অন্তত 16টি গ্রাম। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ তারা। বাঁধ ইস্যুতে জড়িপে গেলে হামলার শিকার হন রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা। তিব্বতে ইয়ারলুং জাম্পো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করছে চীন। ভারতের শঙ্কা, বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমতে পারে 85% পর্যন্ত। তাই অরুণাচলে পাল্টা বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের আপার সিয়াং বাঁধ নির্মাণের প্রকল্পকে অবশ্য ভালোভাবে নেয়নি অরুণাচলের বাসিন্দারা। তাদের শঙ্কা, নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হলে অন্তত 16টি গ্রাম ডুবতে পারে। ধারণা, বাঁধ বিপদে ফেলবে লাখের বেশি মানুষকে। আমরা ধান, এলাচ চাষের পাশাপাশি উৎপাদন করি কাঁঠাল আর নাশপাতি। তা দিয়ে আমাদের পরিবার চলে, সন্তানদের লেখাপড়া হয়। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বাঁধের বিরুদ্ধে লড়ব। বাঁধ নির্মাণের আগেই অরুণাচলের পারং গ্রামে জরিপ করতে যায় কর্তৃপক্ষ। এ সময় ভারতের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানির যন্ত্রপাতি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। কাছের একটি সেতুতেও হয় সংঘর্ষ, লুটপাট চালানো হয় পুলিশের তাঁবুতে। নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকার মূল পেশায় কৃষিকাজ। সরকার যদি জোর করে সিয়াং নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায়, তাহলে অরুণাচল প্রদেশের মানচিত্র থেকে মুছে যাবে নৃগোষ্ঠীদের অস্তিত্ব। এই উপত্যকার মানুষকে অন্য কোথাও পুনর্বাসনের কোনো সুযোগ নেই। স্থানীয়দের বিরোধিতা সত্ত্বেও বাঁধ নির্মাণের পক্ষে রাজ্য সরকারের অবস্থান। মুখ্যমন্ত্রীর দাবি, বন্যা মোকাবেলা ও পানি নিরাপত্তা নিশ্চিতে ড্যাম নির্মাণ জরুরি। এতে যেসব পরিবার জমি হারাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইয়ারলুং জাম্পো নদীটির উৎস তিব্বতের আংশি হিমাবহে, যা ভারতে অরুণাচল প্রদেশে সিয়াং হিসেবে পরিচিত। আসাম হয়ে নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে, যা ব্রহ্মপুত্র নদ নামেই পরিচিত। 3 দেশের প্রায় 1 কোটি মানুষের পানি সরবরাহ নিশ্চিত করে এই নদীটি। শঙ্কা, ভূমিকম্পপ্রবণ তিব্বত ও অরুণাচলে বড় বাঁধ নির্মাণ নিচু অঞ্চলের জন্য সৃষ্টি করতে পারে বড় ধরনের ঝুঁকি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।